নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার উপস্থিত হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা সৌরজগৎ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানব। চলুন আলোচনা করা যাক। প্রথমে আছে সৌরজগৎ। ঠিক আছে, সৌরজগতের সবচেয়ে নিকটতম গ্রহ হলো বুধ। তারপর হলো পৃথিবীর নিকটতম গ্রহ হলো শুক্র। আয়তনে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। আয়তনে সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। এগুলো মনে রাখবে, ঠিক আছে। তারপর আছে বুধ, শুক্র, মঙ্গল ও প্লুটো। পৃথিবীর চেয়ে ছোট। পৃথিবীর থেকে ছোট গ্রহগুলি হলো বুধ, শুক্র, মঙ্গল ও প্লুটো। ঠিক আছে। তারপর আছে পৃথিবীর থেকে বড় গ্রহগুলির নাম। সেগুলি হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। ঠিক আছে, মনে রাখবে যেগুলা বড় গ্রহ তাদেরকে বলা হয় রাক্ষসী গ্রহ। কি বলা হয়? রাক্ষসী গ্রহ। আর এখানে যে লেখা আছে প্লুটো, প্লুটো হলো একটা বামন গ্রহ। ঠিক আছে, বামন গ্রহ বা বামন গ্রহ। সে সম্পূর্ণ গ্রহের মর্যাদা হারিয়ে ফেলেছে। বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল হলো অন্তস্থ গ্রহ। কি গ্রহ? অন্তস্থ গ্রহ। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন হলো বহিস্থ গ্রহ। তাহলে আমরা জানতে পারলাম যে এখানে অন্তস্থ গ্রহ হলো বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল, আর বহিস্থ গ্রহ হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ঠিক আছে। তারপর আছে এই যে আমি একটুকে বললাম যে প্লুটো হলো একটা বামন গ্রহ। ওকে, শুক্র গ্রহের উষ্ণতা সবচেয়ে বেশি আর উজ্জ্বলতম বেশি। ঠিক আছে। পৃথিবীকে বলা হয় নীল গ্রহ, আর লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। ঠিক আছে, তোমরা কিছুক্ষণ পরে পাবে সবুজ গ্রহ কাকে বলে। দেখো, শনি আর ইউরেনাসের মধ্যে কি দেখা যায়? বলয় দেখা যায়। গ্রহগুলির মধ্যে শনির উপগ্রহ সংখ্যা সর্বাধিক। শুক্র গ্রহের আবর্তনকাল আর পরিক্রমণকাল একই। ঠিক আছে, আবর্তনকাল আর পরিক্রমণকাল কার এক? বলবে শুক্র গ্রহের। বুধের পরিক্রমণকাল সবচেয়ে কম, দিন হলো মাত্র 88 দিন। ঠিক আছে, তোমরা এটাকে অ্যাভয়েড করো, এটা কোনো প্রয়োজন নেই। এটা প্রিন্টিং মিস্টেক ঘটেছে। গ্রহগুলি সূর্যের চারদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। আমাদের ঘড়ির যে কাঁটা আছে তার বিপরীত দিকে গ্রহগুলি ঘুরে। ঠিক আছে। বুধ গ্রহে কোনো আবহাওয়া মণ্ডল, অ্যাটমসফিয়ার দেখা যায় না। বুধ গ্রহে দিন ও রাত্রির উষ্ণতার পার্থক্য হয় সর্বাধিক। পৃথিবীর ঘনত্ব হলো সর্বাধিক। ঠিক আছে, পৃথিবীতে ঘনত্ব সর্বাধিক। সৌরজগতে পৃথিবী পঞ্চম বৃহত্তম গ্রহ, মানে 5 নম্বর স্থানে পৃথিবী আছে। মঙ্গল গ্রহের দুটি উপগ্রহের নাম ডেইমস ও ফুবস। বৃহস্পতির আবহাওয়া মণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম নিয়ে গঠিত। কি নিয়ে গঠিত? হাইড্রোজেন ও হিলিয়াম নিয়ে গঠিত। তারপর আছে বৃহস্পতির আবর্তন বেগ সর্বাধিক। কি বেশি? আবর্তন বেগ সর্বাধিক। ওকে, দেখো এখানে বৃহস্পতির কয়েকটা উপগ্রহের নাম আছে। সেগুলি হলো লু, ইউরোপা, গেনিমিড, কেরিমোটো। লু ইউরোপা, গেনিমিড, কেরিমোটো। গেনিমিড হলো সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। মনে রাখবে এই সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম গেনিমিড, আর এটা হলো বৃহস্পতির উপগ্রহ। শনির উপগ্রহের সংখ্যা সর্বাধিক। টাইটান হলো শনির একটি বৃহত্তম উপগ্রহ। শনির বৃহত্তম উপগ্রহ হলো টাইটান। ওকে, তারপর আছে গ্রহগুলির মধ্যে শনির ঘনত্ব সবচেয়ে কম। আমরা পড়েছিলাম যে পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি, আর এখন পড়লাম যে শনির ঘনত্ব সবচেয়ে কম। ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। আমি প্রথমে বলেছিলাম নীল গ্রহ পড়লাম, লাল গ্রহ পড়লাম, এখন বলবো সবুজ গ্রহ। সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। ইউরেনাসের 5টি উপগ্রহ হলো এরিয়েল, আম্ব্রিয়েল, টাইটেনিয়া, ওবেরন ও মিরান্ডা। ঠিক আছে, এরিয়েল, আম্ব্রিয়েল, টাইটেনিয়া, ওবেরন ও মিরান্ডা। নেপচুনের উল্লেখযোগ্য উপগ্রহ কোনটি? টাইটন। কোনটি? টাইটন। নেপচুনের উল্লেখযোগ্য উপগ্রহ হলো টাইটন। ওকে, দুটো এটা অ্যাভয়েড। ছায়াপথ কাকে বলে? লক্ষ লক্ষ নক্ষত্র যখন নিজস্ব মহাকর্ষ বলের দ্বারা একত্রে অবস্থান করে তখন তাকে বলা হয় ছায়াপথ। যেমন আমাদের ছায়াপথের নাম আকাশগঙ্গা বা মিল্কওয়ে। প্রধানত ছায়াপথ 3 ধরনের হতে পারে, একটা সর্পিল, একটা উপবৃত্তাকার, একটা হলো অনিয়মিত। 3 ধরনের ছায়াপথ, একটা সর্পিল, একটা উপবৃত্তাকার ও একটা অনিয়মিত। তারপর সর্পিল ছায়াপথ কাকে বলে? এই ছায়াপথ হলো মানুষের
পর্যবেক্ষণ করা 77.77% গ্যালাক্সিগুলির সর্পিল ছায়াপথ। এই ধরনের একটা ছায়াপথের ভালো উদাহরণ হলো আমাদের মিল্কওয়ে। ঠিক আছে, উপবৃত্তাকার ছায়াপথগুলি প্রায় ডিমের আকারে হয়, যেমন মেসিওর 87। আর একটি উপবৃত্তাকার ছায়াপথের নাম হলো মেসিওর 87। ছায়াপথগুলি প্রায় ডিমের আকারে হয়, আর একটি উপবৃত্তাকার ছায়াপথের নাম মেসিওর 87। অনিয়মিতকার আকারে ছায়াপথগুলি উপবৃত্তাকার ডাবল রিঙ্গিং যুক্ত গ্যালাক্সি। স্মল ম্যাগলেনিক ক্লাউডের একটি উদাহরণ। ঠিক আছে, স্মল ম্যাগলেনিক ক্লাউডের একটি উদাহরণ। অনুমানগুলি বলে যে প্রায় 0.1% গ্যালাক্সি এই ধরনের। ঠিক আছে, একটি অনিয়মিত ছায়াপথ হলো স্মল ম্যাগলেনিক ক্লাউড। ঠিক আছে, মানুষের পর্যবেক্ষণ করা 77.77% গ্যালাক্সিগুলি সৌরপিল ছায়াপথ। ওকে, মানুষ যেগুলি পর্যবেক্ষণ করেছে সেগুলির মধ্যে 77.77% হলো গ্যালাক্সিগুলি সৌরপিল ছায়াপথ। ধূমকেতু কি? ধূমকেতু হলো ঘনীভূত গ্যাস। এই পথগুলি কোনো আর সমন্বয়ে গঠিত বিশাল মহাজাগতিক বস্তু। ধূমকেতু লেজের দিক সবসময় সূর্য থেকে দূরে অবস্থান করে। হেলির ধূমকেতু 76 বছর অন্তর দেখা যায়। প্রশ্ন আসতে পারে যে হেলির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? 76 বছর অন্তর। তারপর আছে যে মহাকাশের নীহারিকা হচ্ছে ঘূর্ণিঝড়ের মতো বিশাল গ্যাসীয় পিণ্ড। বলা যেতে পারে এরা হচ্ছে সেই সব ছায়াপথ যাদের মধ্যে গ্যাস জমে তারকা হয়ে যেতে পারেনি। তারারা আকাশে একা একা থাকে না, কয়েকটি মিলে দল বেঁধে থাকে। দলের মধ্যে যেখানে সেখানে সে সবসময় সেখানে থাকে, যে যেখানে থাকে সে সবসময় সেখানেই থাকে। তারার এই দলকে বলা হয় তারকা মণ্ডল, যেমন সপ্তর্ষি মণ্ডল, ক্যাসিওপিয়া। ওকে, দেখো লেখা আছে উল্কা পৃথিবীর বাইরে বেরিয়ে আসা ছোটোখাটো জিনিস যারা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে জ্বলে ওঠে। এরা শব্দের গতির চেয়ে 30 গুণ থেকে 60 গুণ বেশি জুড়ে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ছুটে বলে জ্বলে ওঠে। এরা ধূমকেতুর কোনো ভাঙ্গা টুকরো বা গ্রহ কণিকা হতে পারে, মানে শব্দের থেকেও বেশি স্পিডে তারা আসে, তার জন্য তারা জ্বলে ওঠে। ওকে, এখন বলছি যে নক্ষত্র পর্যায়। ঠিক আছে, নক্ষত্রদের 6টি পর্যায় থাকে। প্রথম পর্যায়ে প্রুস্টার, তারপর রেড জায়ান্ট, নুভু ও সুপার নুভু, হোয়াইট ডোয়ার্ফ ব্ল্যাক হোল, পালসার, নিউটন স্টার। ঠিক আছে, পালসার, নিউটন স্টার। সূর্যের বিবরণ। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 14,98,00,000 কিলোমিটার, ব্যাস 13,84,000 কিলোমিটার, ভর 2 × 10⁻19 কিমি, কিলোগ্রাম। ভূপৃষ্ঠের উষ্ণতা 6000 ডিগ্রি সেলসিয়াস। প্রদক্ষিণের সময় 250 মিলিয়ন বছর, আবর্তনকাল 25 দিন। এখন আমরা আলোচনা করব পৃথিবী নিয়ে। ঠিক আছে, পৃথিবীর বিবরণ। পৃথিবী হলো সৌরজগতের বা সূর্যের একটি গ্রহ, এর নিজস্ব আলো নেই। ওকে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিমি। পৃথিবীর আকৃতি হলো অভিজ্ঞতা গোলক, যাকে তোমরা বলতে পারো জিওড অনেকটা। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি। ওকে, পৃথিবীর মেরুদেশীয় ব্যাস হলো 12,714, আর পৃথিবীর গড় ব্যাস 12,735। ঠিক আছে, কি প্রথমে পড়বে নিরক্ষীয় ব্যাস। নিরক্ষীয় ব্যাস 12,757, তারপর আছে মেরুদেশীয় ব্যাস 12,714, খুব কাছাকাছি কিন্তু মনে রাখবে। আর পৃথিবীর গড় ব্যাস 12,735। ওকে, তারপর নেক্সট পৃথিবীর গড় ব্যাসার্ধ, এটা খুবই সোজা, 6,400 কিমি। ওকে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হলো 40,077 কিমি। পৃথিবীর মেরুদেশীয় ব্যাস হলো পরিধি হলো 40,009 কিমি। পৃথিবীর আয়তন 51,01,934 বর্গ কিমি। পৃথিবীর শতকরা 29.22 স্থল আর 70.78 জল। তোমরা বলতে পারো যে 30%, বাট 29% হলো স্থল আর 71% হলো জল। ওকে, পৃথিবী
তার নিজের মেরুদণ্ডে বা অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। মনে রাখবে আমাদের পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, পূর্ব থেকে কিন্তু পশ্চিমে না। খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা মনে রাখার জন্য। পৃথিবীর আবর্তনের সময় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যাকে আমরা বলি সৌরদিন। ওকে, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি, ঘন্টায় 1700 কিমি। পৃথিবীর আবর্তন বেগ কোথায় বেশি? নিরক্ষরেখায়। ঠিক আছে, কোনো একদিন একটা নতুন ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি নিরক্ষরেখা, অক্ষরেখা, দ্রাঘিমারেখা সবগুলো বুঝিয়ে দেবো। তারপর আছে এখানে পৃথিবীর আহ্নিক গতির ফলাফল। পৃথিবীর আহ্নিক গতির ফলে কী হয়? দিন ও রাত্রি হয়, আর হয় কি নদীতে সমুদ্রে জোয়ার ভাটা হয়। ওকে, বায়ুপ্রবাহ ও বায়ুস্রোতের নানা রকম গতি বিক্ষেপ হয়। ঠিক আছে, এটাও আছে, এটা 3 নম্বর পয়েন্টে। তারপর আছে সূর্যাস্ত ও সূর্যোদয় হয়। তারপর আছে উদ্ভিদ ও প্রাণী সৃষ্টির পিছনে গতি অপরিহার্য ভূমিকা রয়েছে। সময় গণনার ক্ষেত্রে অনিক বা আহ্নিক গতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, আহ্নিক গতি এখানে একটু মিস্টেক হয়েছে, তোমরা মিলিয়ে নিও। পৃথিবীর কক্ষপথ। পৃথিবীর কক্ষপথ কাকে বলে? পৃথিবী যখন নির্দিষ্ট পথে সূর্যকে প্রদক্ষিণ করে তখন তাকে বলা হয় পৃথিবীর কক্ষপথ। ওকে, যেটা সারাউন্ডিং করে সূর্যকে ঘুরে তাকে বলা হয় কক্ষপথ। পৃথিবীর কক্ষতল মানে কি? পৃথিবীর কক্ষতল মানে কক্ষপথের তলে অবস্থিত পৃথিবী, তার জন্য তাকে বলে পৃথিবীর কক্ষতল। ওকে, পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার। কীরকম? উপবৃত্তাকার। খুব ছোটো ছোটো প্রশ্ন, এগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বে। অনেক সময় পরীক্ষায় কী হয়, এইগুলো মিস্টেক হয়ে যায় যে পৃথিবীর কক্ষপথ কীরকম, শেষ, কেউ পারবে না। যদি জেনে রাখো তাহলে ভালো, পারবে। উপবৃত্তাকার। পৃথিবীর অক্ষ তার কক্ষে তলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ হয়ে থাকে। 66.5 ডিগ্রি কোণ হয়ে থাকে, বা তোমরা বলতে পারো এখানে 66.5 ডিগ্রি, এরকম। ঠিক আছে, এরকম বলতে পারো, এটাও চলে। সূর্যকে পূর্ণ প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 4 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ঠিক আছে, এই যে বাড়তি সময়টা আছে, আমরা সাধারণত কী জানি? আমরা জানি যে 365 দিনে হয় 1 বছর, কিন্তু এই যে বাড়তি সময়টা আছে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এই দিনটা, এই যে ঘন্টাটা আছে, এই ঘন্টাটাকে 4 দিয়ে গুণ করলে প্রায় 1 দিন হয়ে যায়, প্রায় 24 ঘন্টা হয়ে যায়। ওকে, তার জন্য এই একটা দিন বেড়ে যায়, আর এই বেড়ে যাওয়া দিনটাকে বলা হয় কি? লিপ ইয়ার। মানে প্রত্যেক 4 বছর পর পর লিপ ইয়ার হয়, শুধু এই বাড়তি টাইমের জন্য। আচ্ছা, এখন বলা যাক নেক্সট কোশ্চেন। 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় সর্বাধিক 15 কোটি লক্ষ কিলোমিটার। ঠিক আছে, এই যে 4 জুলাই মাসের 4 তারিখ কী হয়? পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব খুব বেশি হয়, প্রায় 15 কোটি লক্ষ কিমি। এই অবস্থাকে বলা হয় অপসূর অবস্থা। আর সেম 3রা জানুয়ারি কী হয়? সূর্য থেকে পৃথিবীর মানে দূরত্বটা খুব কমে যায়, কমে কি হয়? 14 কোটি 70 লক্ষ কিমি হয়, আর একে বলা হয় অনুসূর অবস্থান। ঠিক আছে, তোমরা একটু ভালো করে পড়বে যে অপসূর অবস্থান আর অনুসূর অবস্থান কবে হয় আর কারণ কি। অপসূরে কি হয়? 4 জুলাই হয়, পৃথিবী দূরে চলে যায় প্রায় 15 কোটি কিমি, 15 কোটি লক্ষ কিমি। আর অনুসূরে কি হয়? যে 3রা জানুয়ারি হয়, আর ওই দিন পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব থাকে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে 14 কোটি 70 লক্ষ কিমি। ওকে, আর এই দিনটাকে বলা হয় অনুসূর অবস্থান। পৃথিবীতে বার্ষিক গতির ফলাফল, মানে বার্ষিক গতির ফলে কি হয়? দিন রাত্রি হ্রাস বৃদ্ধি হয়, আর হয় কি? ঋতু পরিবর্তন। কি হয়? দিন রাত্রি হ্রাস বৃদ্ধি হয়, আর হয় ঋতু পরিবর্তন। ওকে, তারপর আছে দেখো কি 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর এই দুটো দিনে পৃথিবীতে সর্বত্র দিন রাত্রির সমান হয়, শুধু এই 2টা দিন। 21শে মার্চকে বলা হয় মহাবিষুব বা বসন্তকালীন বিষুব, আর 23শে সেপ্টেম্বরকে বলা হয় জল বিষুব বা শরৎকালীন বিষুব। ওকে, বিষুব কথা অর্থ হলো সমান। কি? সমান। বিষুব কথা অর্থ হলো সমান, মনে রাখবে। 21শে জুন উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন, এই দিনটিকে বলা হয় কর্কট সংক্রান্তি বলে। আর 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় দিন, এই দিনকে বলা হয় মকর সংক্রান্তি। ওকে, নিরক্ষরেখার উপর দিন ও রাত্রির দৈর্ঘ্য সারা বছর প্রায় সমান থাকে, কারণ নিরক্ষরেখা মাঝ বরাবর গিয়েছে, তার জন্য নিরক্ষরেখার মধ্যে দিন ও রাত্রির সারা বছর সেম থাকে। 21শে মার্চের পর থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর মেরু অঞ্চলে একটানা 6 মাস দিন হয়, এবং দক্ষিণ মেরু অঞ্চলে
একটানা 6 মাস রাত্রি হয়। সেম তার উল্টো হয় যে 23 সেপ্টেম্বর থেকে শুরু করা 21 মার্চ পর্যন্ত দক্ষিণ মেরু অঞ্চলে কী হয়, একটানা 6 মাস দিন থাকে, আর উত্তর মেরুতে কী হয়, একটানা 6 মাস রাত থাকে। এই দুইটা জিনিসটা তোমরা টেকনিক্যালি বইয়ে পড়বে, তাহলে কি হবে, কোনো দিন ভুলবে না। নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? আমরা জানি যে নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে, কিন্তু শুধু নরওয়ে না, নরওয়ের হ্যামারফস্ট বন্দর ও তার আশপাশের অঞ্চলগুলিকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। এটা একটু মনে রাখবে, ঠিক আছে? জেনে নেই কেন বলা হয় নিশীথ সূর্যের দেশ। উত্তর মেরুতে একটানা 6 মাস দিনের সময় নরওয়ের উত্তর সীমান্তের হ্যামারফস্ট বন্দর থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রিও আকাশে সূর্য দেখা যায়। এই কারণে একে বলা হয় নিশীথ সূর্যের দেশ। ওকে, ঋতু পরিবর্তনের কারণ। ঋতু পরিবর্তনের কারণ কি? পৃথিবীর অবিগত গোলক আকৃতি, পৃথিবীর আবর্তন গতি, পরিক্রমণ গতি, উপবৃত্তাকার কক্ষপথ, ঠিক আছে? পৃথিবীর মেরুদণ্ড কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ হেরে থাকে। এর জন্য পৃথিবীতে কি হয়? পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। আমাদের সৌরজগতে একটি তারা, 8টি গ্রহ, একটি বামন গ্রহ, অগণিত ছোট সংস্থা যেমন গ্রহাণু এবং ধূমকেতু দ্বারা গঠিত। বামন গ্রহ 4টা আছে, এরিস, সেরেস, মাকি, ঠিক আছে? তোমরা এটা দেখে নেবে। আমাদের সৌরজগতে মিল্কওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে 8,28,000 কিলোমিটার বেগে প্রদক্ষিণ করছে। আমরা গ্যালাক্সির 4টি সর্পিল বাহুতে রয়েছি। আমরা একটু আগে সর্পিল পড়েছি, ওইখান থেকে তোমরা ভালো করে পড়ে নেবে। গ্যালাকটিক সেন্টারের চারদিকে একটি কক্ষপথ সম্পূর্ণ করতে আমাদের সৌরজগতে প্রায় 230 মিলিয়ন বছর লেগে যায়। ওকে, 3 ধরনের ছায়াপথ আছে, একটা উপবৃত্তাকার, একটা সর্পিল, আর একটা অনিয়মিত। মিল্কওয়ে হলো একটা সর্পিল ছায়াপথ, আমাদের মিল্কওয়ে একটা সর্পিল ছায়াপথ। তারপর আছে আমাদের সৌরজগতের গ্রহগুলি। এমন কিছু কিছু গ্রহাণু আছে তাদের কক্ষপথ 150টির বেশি চাঁদ ধারণ করে আছে। চাঁদ প্রদক্ষিণকারী 24 নভোচারী সহ 300টির বেশি রোবোটিক মহাকাশযান পৃথিবীর কক্ষপথের বাইরে গন্তব্যগুলি অনুসন্ধান করে চলছে। ওকে, পৃথিবীর বাইরে কী কী আছে? 24 নভোচারী সহ 30টির বেশি রোবোটিক মহাযান। ওকে, আমাদের সৌরজগতে একমাত্র জীবনকে সমর্থন করার জন্য পরিচিত। এখন অবধি আমরা কেবলমাত্র পৃথিবীর জীবন সম্পর্কে জানি, তবে আমরা যেখানেই পারি তার আরও বেশি সন্ধান করে চলছি। আমাদের সৌরজগৎ ছেড়ে যাওয়া এখনও পর্যন্ত একমাত্র মহাকাশ নাসার ভয়েজার 1, অন্য 4টি মহাকাশযান অবশেষে অন্তঃকেন্দ্রের স্থানটিতে আঘাত করবে। ওকে, এটা একটু দেখে নেবে, বেশি ইম্পর্টেন্ট না। সোলার সিস্টেম কি? সূর্যের চারপাশে গ্রহ এবং গ্রহের চারপাশে উপগ্রহকে যৌথভাবে সৌরজগৎ বলা হয়। এখন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি, দেখে নাও, আর যদি মনে হয় যে এটা প্রয়োজন তাহলে খাতায় নোট করে নাও। সৌরজগতের গ্রহগুলি নিয়ন্ত্রণ পথে সরান কেন? কারণ সরে না হবে, ঠিক আছে? সরে না, এটা হবে সরে না। কারণ কি? এটা হবে সরে না। ওকে, ভুল হয়েছে এটা। কারণ সূর্যের আকর্ষণ, মহাকর্ষীয় শক্তি। ওকে, মহাজাগতিক বছর কি? মিল্কওয়ের কেন্দ্রকে ঘিরে সৌরজগতের বিপ্লবকে মহাজাগতিক বছর বলা হয়। একটি বিপ্লবের জন্য নেওয়া সময়টি হলো 250 মিলিয়ন বছর। গ্যালাক্সিকে কেন্দ্র করে সৌর সিস্টেম দূরত্ব কি? 30,000 থেকে 33,000 আলোকবর্ষ। ওকে, সৌরজগতের সূচনা হয় কোথা থেকে হয়েছিল? একটা গ্যাস এবং দুলুর ঘর্ষণশীল ডিস্কের একটি আদিম সৌর নীহারিকা থেকে উদ্ভূত হয়েছে। ভ্যান অ্যালেন বেল্ট কি? ভ্যান অ্যালেন বেল্ট হলো লুনোস্ফিয়ারের ওজন একটি অঞ্চল। এগুলো খুব আননোন প্রশ্ন, কিন্তু পড়ে রাখলে খুব ভালো। ভ্যান অ্যালেন বেল্ট লুনোস্ফিয়ারের একটি ওজনের একটি অঞ্চল। ভ্যান অ্যালেন বেল্টের গুরুত্ব কি? ভ্যান অ্যালেনের বেল্ট আয়ন এবং বিষের গ্যাসগুলি বাইরের স্থান থেকে দূরে রাখে। ভ্যান অ্যালেন বেল্টের আয়নগুলির অপসারণকে আরও হিসাবে দেখা যায়। গণনামূলক ফ্লুইড ডাইনামিক্স সাক্ষাৎকারের প্রশ্ন উত্তর। 8 ভ্যান অ্যালেন বেল্টটি
কবে আবিষ্কার করেছিল? মানে এটা 8 নম্বর প্রশ্ন, যে ভ্যান অ্যালেন বেলটি কবে আবিষ্কার করেছিল? আমেরিকার বিজ্ঞানী ভ্যান অ্যালেন 1955 সালে নভেম্বর মাসে এটা আবিষ্কার করেছিল। পারসেক কি? সুব্রাহ্মণ্য চন্দ্রশেখর, ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী এবং নোবেল বিজয়ী। পদার্থবিজ্ঞানের সাক্ষাৎকারের প্রশ্নগুলি, ঠিক আছে। একটি জিও স্টেশনারি স্যাটেলাইট কি? এটি একটি স্যাটেলাইট যা একই গতি বেগের সাথে উপযুক্ত উচ্চতা এবং পৃথিবী তার নিজস্ব কক্ষরেখার মতো একই দিকে পৃথিবীর চারদিকে ঘুরে। এডউইন হাবেলের তথ্য কি? পৃথিবী থেকে যত ছায়াপথ দূরে ছড়িয়ে পড়েছে তত দ্রুত সৌরশক্তি। সাক্ষাৎকারের প্রশ্ন, ওকে। তত দ্রুত সৌরজগতের সাক্ষাৎকারের প্রশ্ন, মানে সূর্য কী ধরনের বাছাই করা হয়? সূর্য কী ধরনের বাছাই করা হয়? সূর্য একটি চকচকে গোলাকার স্বর্গীয় দেহ যার চারপাশে আমাদের পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি ঘুরছে। এটি আমাদের গ্যালাক্সির প্রায় 1 লক্ষ মিলিয়ন তারার পরিবারের অন্তর্ভুক্ত। সূর্যের ব্যাস 13,92,000 km, ওকে। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব, এটা তোমরা পড়ে নেবে, ওকে। সূর্যের ওজন কি? পৃথিবীর চেয়ে 33 লক্ষ গুণ বেশি। সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চেয়ে 28 গুণ বেশি। একটি অক্ষের উপর ঘোরানোর জন্য সূর্যের দ্বারা নেওয়া সময় 25.4 দিন নিরক্ষীয় স্থানে আর 33 দিন খুঁটির কাছে, ওকে, মানে সামনে। মহাকর্ষীয় সাক্ষাৎকার প্রশ্ন, ওকে। সূর্যের কক্ষপথে বেশ 60,000 আলোকবর্ষ। সূর্যের বহিরাগত স্তর পুষ্প মুকুট করোনা সূর্যের গতির অনুসরণ এর আকার পরিবর্তন করে। সূর্যের অভ্যন্তরীণ স্তর ফটোস্ফিয়ার তারপর আছে এখানে করোনা এবং ফটোস্ফিয়ারের মধ্যে অঞ্চল বর্ণমণ্ডল। ক্রোমোস্ফিয়ারকে বলা হয় লালচে রঙের কারণে। ফটোস্ফিয়ারের মূল উপাদান হাইড্রোজেন, হিলিয়াম, অন্যান্য উপাদান। তারপর এখানে আছে ব্যাকটেরিয়া ইন্টারভিউ প্রশ্ন। নামটি সূর্যের অন্তর্ভুক্ত অংশটি কি দেওয়া হয়? থার্মোস্ফিয়ার। কি হয়? থার্মোস্ফিয়ার। সূর্য কীভাবে তার শক্তি ব্যয় করে? পারমাণবিক ফিউশন প্রতিক্রিয়ার দ্বারা। ফটোস্ফিয়ার কি? এটি সূর্যের অঞ্চল যেখানে শক্তি গঠন ঘটে, ওকে। বন্ধুরা, আমি এখানে কিছু প্রশ্ন স্কিপ করেছি যেগুলো কোনো প্রয়োজন নেই, তার জন্য যেগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে ডিসকাস করছি। পৃথিবীর বহিরাগত পৃষ্ঠতল কয়টি স্তরে বিভক্ত? 4টি। একটা অশ্বমণ্ডল, একটা বায়ুমণ্ডল, একটা বায়ুমণ্ডল, আর একটা হলো জীবমণ্ডল, ওকে। কটা? 4টা। অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল আর জীবমণ্ডল। লিথোস্ফিয়ার কি? লিথোস্ফিয়ার অর্থ পৃথিবীর পুরো শীর্ষ ভূত্বক যা কেবল ভূপৃষ্ঠকে নয় সমুদ্রতলকেও অন্তর্ভুক্ত করে, ওকে। তারপর আছে হাইড্রোস্ফিয়ার কি? হাইড্রোস্ফিয়ার হলো জলের ভূপৃষ্ঠ যা সমুদ্র, হ্রদ এবং নদীগুলিকে অন্তর্ভুক্ত করে। এটি লিথোস্ফিয়ারের তালিকাবদ্ধ করে। বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল হলো কম্বল যা পৃথিবীকে ঘিরে ধরে। এটি জমি ও জলের পৃষ্ঠ উভয় জুড়ে, ওকে। বায়োস্ফিয়ার কি? বায়োস্ফিয়ার হলো জীবনের গোলক যা অন্য 3টি লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং বায়ুমণ্ডলকে ছড়িয়ে পড়ে। জলবায়ুর অঞ্চলগুলি কি কি? সারা বছর প্রাপ্ত সূর্যের আলোকে জলবায়ু অঞ্চল বলা হয়। এর ভিত্তিতে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন জোনে বিভক্ত করা হয়। একটা হলো টরেড জোন, তাপমাত্রা জোন, আর একটা হলো ফ্রিস্ট জোন, ওকে। 3টা জোন। পৃথিবী পৃষ্ঠ থেকে দূরত্ব ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা যায়? 6টি স্তরে। বায়ুমণ্ডলে কোন স্তরে পৃথিবীর সারফেস সাথে নিয়মিত যোগাযোগ হয়? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপস্তর কোনটি? স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ঘনত্ব কি? 960 কিমি উচ্চতা পর্যন্ত পৃথিবী থেকে। বায়ুমণ্ডলের স্তর কোনটি পৃথিবীতে পৌঁছানো থেকে মারাত্মক আল্ট্রাভায়োলেট বিকিরণকে প্রভাবিত দেয়? তা হলো আয়োনোস্ফিয়ার। অবিলম্বে পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডলের স্তরকে কি বলা হয়? ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। লুনোস্ফিয়ারের উপর চৌম্বকীয় স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার। কোন প্রাচীন জ্যোতির্বিদ গণিতবিদ তার কন্যার নাম অনুসারে একটি বিখ্যাত বই লিখেছিলেন? ভাস্কর্যার্য, ঠিক আছে, ভাস্কর্যার্য। কোন জার্মান জ্যোতির্বিজ্ঞানী মিস্টেরিয়াম কসমোগ্রাফিকাম বিখ্যাত বইটি লেখেন? তিনি হলেন জোহানেস কেপলার।
কে জোহানেস কেপলার। কোন বিখ্যাত জ্যোতির্বিদ আইজ্যাক নিউটনকে তার বই প্রিন্সিপিয়া প্রকাশ করতে সাহায্য করেছিলেন? এডমন্ড হ্যালি। কে? এডমন্ড হ্যালি। গ্রিক দার্শনিক সর্বপ্রথম পৃথিবীর গণনা করেছিলেন কোন গ্রিক দার্শনিক? ওনার নাম হলো থালেস। স্টেডি টেস্ট তথ্যটি প্রথম কে ব্যাখ্যা করেন? টমাস গোল্ড, হেরিমেন বান্দি এবং ফ্রেড হুয়েল। পালস্টিং ইনভার্স থিওরি পক্ষে কে ছিলেন? ডক্টর অ্যালান স্যান্ডেস প্রমুখ। কোন তথ্যটি বিশ্বজগতে বিবর্তনের সর্বশেষ তথ্য বলা হয়? স্পন্দিত মহাবিশ্ব তথ্য। বিগ ব্যাং তথ্যটি কে ব্যাখ্যা করেছেন? বেলজিয়ামের জ্যোতির্বিদ পুরোহিত আবেসগার্স ল্যামেট্রেইকিউনিস 66.6 বেলজিয়ামের জ্যোতির্বিদ পুরোহিত আবেগর্স ল্যামেট্রেইকিউনিস কোন শব্দটির অধীনে নক্ষত্রগুলি মহাবিশ্বের প্রান্তে অবস্থিত অবজেক্টের মতো পরিচিত? তা হলো IRS-1A। 1988 সালে মার্চ মাসে, ঠিক আছে, ফাঁসিয়ে দেওয়া হয়। গেলিলিয়ান চাঁদ কি? গ্যালিলিও দ্বারা বৃহস্পতির চাঁদ আবিষ্কার। জ্যোতির্বিজ্ঞানী কি? তারা, গ্রহ এবং অন্যান্য স্বর্গীয় দেহের বিজ্ঞান, যা তাদের রচনা, গতি, আপেক্ষিক অবস্থান, আকার ইত্যাদি নিয়ে কাজ করে। বিগ ব্যাং কি? বিগ ব্যাং থিওরি কি? মহাবিশ্বে সাধারণত গৃহীত তথ্য। এটি একটি বিশালাকার বিস্ফোরণের ফলস্বরূপ কার্যকর হয়েছিল। একটি স্পেস ক্যাপসুল কি? এটি পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে নভোচারীদের জন্য একটি ধারক। বন্ধুরা, আজকের জন্য এখানেই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে আর আমার প্রশ্নগুলো যদি আপনাদের খুবই সাহায্য করে থাকে, তাহলে আমাকে উৎসাহিত করার জন্য যারা নতুন আছেন, যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো আছেন তারা আমাকে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।